গণঅভ্যুত্থানের স্মরণীয় বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র জনতা। বাংলাদেশের প্রায় ৬৪ জেলারই বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা একত্রিত হয়েছে। সে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দিব না। নতুন সংবিধানের সংস্কার চাচ্ছি। মেইন যে টার্গেটটা সেটা হলো এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান। সন্ধ্যা ৬টার মধ্যে জমা দেওয়া হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট। ঘটনা অস্বাভাবিক বলেই আলামত পাঠানো হয়েছে বিদেশে। আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি, এটার সামান্য একটু বাকি আছে। আমরা আজকে এটা প্রেজেন্ট করব, চেষ্টা করব ৬টার মধ্যে করার জন্য। ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো হুমকি নেই, আতশবাজি পটকা ফাটালে আইনি ব্যবস্থা। সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। সাইবার সিকিউরিটি অধ্যাদেশের খসড়া সবার মতামতের প্রতিফলন ঘটেনি, মনে করে টিআইবি। এখনও আশঙ্কাজনক বিষয় রয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এত খুশির নাম দেখছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসতে শুরু করেন মানুষ। ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা। এসব মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা, অনেকে গভীর রাতেও সেখানে পৌঁছেছেন। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জড়ো হতে দেখা গেছে। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর পতাকা। শহীদদের পরিবার এবং আহতদের জন্য শহীদ মিনারের বেদিতে রাখা হয়েছে আলাদা স্থান। জুলাই আগস্টের ছাত্র জনতা যে মন্ত্রে দীক্ষিত হয়েছিল, সেই বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় আজও তারা হাজির হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র নেতারা। এমন একটা সংবিধান চাই যে সংবিধানে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা হবে না। আমরা চাই যে বাংলাদেশ যাতে নতুনভাবে সাজুক এবং দুর্নীতি থেকে আমরা দূরে থাকি। স্বৈরাচারের একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ঘরে উঠবো না। আজকের সমাবেশ থেকে আমরা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে রূপরেখাটা রয়েছে এবং জনতাকে কিন্তু আবারও যেভাবে জুলাই বিপ্লবে আমরা এক এবং ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থের জন্য আমরা লড়াই করেছিলাম, আমাদের জীবনের জন্য আমরা লড়াই করেছিলাম, 16 বছরের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই জারি রেখেছিলাম, সেই লড়াইটা জারি রাখার জন্য আমরা আহ্বান জানাবো এবং ঐক্যের আহ্বান জানাবো। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব আকলাকুস সাফার কাছে। সাফা, উপস্থিতি কেমন দেখছেন এবং ছাত্র জনতা এই আয়োজন নিয়ে কি বলছেন? শহীদ মিনারে এরই মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি, অর্থাৎ মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, যেই কর্মসূচি থেকে মূলত জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের রূপরেখা সরকারের কাছে প্রস্তাব করা হবে, যেটি আসলে ঘোষণাপত্র আকারেই আজকে দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল যেহেতু সরকারিভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে এই ঘোষণাপত্র সরকারই তৈরি করবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যারা অংশীজন ছিলেন, যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, সকল দল এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে নিয়ে যেহেতু এটি করা হবে, সেই জন্যই কিন্তু আজকে এই রূপরেখাটি দেওয়া। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু যে এই কর্মসূচির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে কেন্দ্রীয় নেতারা এবং সদস্যরা যারা আছেন, তারা সবাই কিন্তু এর মধ্যে অবস্থান নিয়েছেন। শহীদ মিনারের একটি অংশে জুলাই বিপ্লবে আহত যারা হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখন যিনি কথা বলছেন তিনি নিজেও আহত একজন আন্দোলনকারীর পিতা, তিনি নিজে এখন কথা বলছেন। এর আগে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনারের সামনের যে রাস্তা এবং চারদিকের যে রাস্তা, সেই রাস্তায়ও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক মানুষের যে অংশগ্রহণ, এবং সবচেয়ে বেশি অংশগ্রহণ যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং কলেজ থেকে যে শিক্ষার্থীরা যারা জুলাই বিপ্লবের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তারা প্রত্যেকে, এবং বিভিন্ন জেলায় যারা নেতৃত্ব
দিয়েছেন সেই সব সদস্যরাই তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রথম এই জুলাই বিপ্লবের যে 36টি দিন, সেই 36টি দিনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ একটি প্লাজমা প্রেজেন্টেশনের মাধ্যমে একটি এভি আকারে সেটি দেখানো হয়েছে এবং তারপর আমরা দেখেছি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো শহীদ মিনার প্রান্তর এখন এই অবস্থায় আছে। এখন যেটি বলা যায় সেটি হচ্ছে যেই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে করা হবে বলা হয়েছে, সেই ঘোষণাপত্রে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা কি চান এই বিষয়গুলো তারা এখান থেকে উপস্থাপন করবেন এবং তারা সরকারের উপর চাপ অব্যাহত রাখবেন। এটাই হচ্ছে তাদের আজকে মূলত যেই কথাগুলো, সেগুলো আমরা এখন শহীদ মিনারের আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী আলহামিন হক অহন, আমরা তার কাছে যাচ্ছি। অহন, হাজার হাজার মানুষ, আমি যেখানে রয়েছি আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, শহীদ মিনারের একেবারে সামনে আমি রয়েছি। শহীদ মিনার চত্বর একেবারে ভরপুর, শত শত মানুষ এই সকাল থেকে এসেছেন। আমরা যেমনটি বলছিলাম, বিশেষ করে এখন থেকে আধা ঘন্টার আগের যে চিত্র সেটিও বদলে গেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শত শত মানুষ বিভিন্ন জেলা থেকে আসছেন এবং সেই মিছিলে তারা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন এবং বিশেষ করে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সেটি তারা ধারণ করে আসছেন এবং তারা মনে করছেন যেহেতু সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র একটি দেওয়ার কথা রয়েছে, যে কারণে তারা মনে করছেন শিক্ষার্থী জনতা যারা রয়েছেন তাদের সেই আশার প্রতিফলন সেই ঘোষণাপত্রে নিশ্চয় ঘটবে। বিভিন্ন আলোচনা হচ্ছিল, বিশেষ করে গেল শনিবার থেকে রাজনৈতিক অঙ্গন তো বটেই, সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন ছিল আজ কি হয়, সেই বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। ঘোষণাপত্রটি হয়তো দেয়া হবে না, কিন্তু ঘোষণাপত্রের যে বিষয়গুলো সেই বিষয়গুলো ইতিমধ্যেই শিক্ষার্থী যেসব রয়েছেন তারা কিন্তু বলা শুরু করেছেন, সকাল থেকেই বলছেন তাদের সেই সব কথা, একতার কথা, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা। তারা বলছেন রাজনৈতিক বিচ্ছিন্নবাদ তারা চান না, তারা চান সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার। যে প্রত্যয় নিয়ে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেই প্রত্যয়টি যেন শেষ পর্যন্ত ঠিক থাকে, এটি যেন হাতছাড়া না হয়ে যায়। সংবিধানের বিষয়ে নানান আলোচনা হচ্ছিল। এইসব শিক্ষার্থী যারা নতুন রয়েছেন তারা বলছেন এই সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে কায়েম করার একটি সুযোগ সবসময়ই থাকে, যে কারণে যে ৭২-এর মুজিববাদ সংবিধানের কথা তারা বলছেন সেটিকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান রচনা করা যায় কিনা সে বিষয়েও এই সরকারকে ভাবতে বলেছেন। এবং এই বিষয়গুলো কিন্তু আজ একেবারেই যেটি স্পষ্ট করে বলার কথা ছিল সেটি হয়তো তারা বলছেন না, তারা তারপরেও তাদের সেই দাবি দেওয়া সেই আকাঙ্ক্ষাগুলোর কথা বারবারই স্মরণ করিয়ে দিচ্ছেন এই ইউনূস সরকারকে। সকাল থেকেই আমি যেমনটি বলছিলাম, আমাদের এর আগেও বেশ কয়েকজন সহকর্মী সকালের খবরে বারবার বলছিলেন বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসছেন এবং সেই যে আশা সকালে শুরু হয়েছে, তারপরে সেই আশা কিন্তু এখনো শেষ হয়নি। একেবারে আমার এই যে পথটি দেখা যাচ্ছে সেটি ঢাকা মেডিকেলের দিকে গেছে, এটি যেমন কানায় কানায় পূর্ণ, এই সামনের যে পথটি টিএসসির দিকে গেছে সেটিও কানায় কানায় পূর্ণ। একেবারে শত শত শিক্ষার্থী, একই দাবি, ঐক্যবদ্ধ হওয়া, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। অহন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের দুই সহকর্মী অহন এবং সাফার কাছে ছিলাম, তারা শহীদ মিনারের বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ জানান, সকালে 25টি বাসে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, গাড়ি থামিয়ে মারধর করে বেশ কয়েকজনকে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় কমপক্ষে 20 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা এই হামলা চালায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সেনাবাহিনীর সহযোগিতায় পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহর। আমাদের তো এখানে
ফেলে ফেলে এক দফা মারছে, মারার পর সিচুয়েশন কোথায় মারছে? এই যে স্যার, এই যে ওইখানে ওই কাউন্টারের ওইখানে কিছু মুরব্বী ছিল, কিছু আমাদের বয়সী লোক ছিল, কিছু যুবক ছিল। এরপর সিচুয়েশন যাতে এসকেলেট না হয় এজন্য আমরা বাস স্ট্যান্ড দিয়ে চলে গেছি। আমাদের বাস থামায়, বাস থেকে নামায় স্যার আবার মারছে। সেখান থেকে এক পর্যায়ে পড়ে যেতে বাধ্য হই। সেই সন্ত্রাসটা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে এসে কেটে নেওয়ার চেষ্টা করে। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলেই বিদেশে আলামত পাঠানো হচ্ছে বলে জানান তিনি। বলেন, বিদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আলামত পাঠানো হচ্ছে, কবে রিপোর্ট আসবে তা বলা যাচ্ছে না। সচিব বলেন, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন কবে দেওয়া হবে তা এখনই নিশ্চিত নয়। ডক্টর নাসিমুল গনি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করা হবে। বলেন, নিচের দিকের তলাগুলো ব্যবহার উপযোগী করতে 10 থেকে 15 দিন লাগবে, আর উপরেরগুলো বেশ ক্ষতি হয়েছে বলে সেক্ষেত্রে সংস্কারে বেশি সময় লাগবে। সচিব বলেন, প্রাথমিক রিপোর্ট জমা দিতে যে সময় দেওয়া হয়েছে তা যথার্থ ছিল। কেন এবং কারা জড়িত সেটিও খতিয়ে দেখবে কমিটি। 26শে ডিসেম্বর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। সেই ঘটনায় 5টি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। 30শে ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রস্তুত না হওয়ায় তা জমা দেয়নি কমিটি। কিছু তালিকা তৈরি করা হয়েছে, স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যেগুলো আজকেও কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো জিনিস যেগুলো এখানে করা যায় সেগুলো এখানে করেছি আমরা। আর কিছু রিপোর্ট আজকে রাত্রে এসছে, সেগুলোর ফাইনাল কয়েকটা সিদ্ধান্ত তো আমাদের একসাথে বসে একত্রিত হতে হবে। আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি, এটার সামান্য একটু বাকি আছে। আমরা আজকে এটা প্রেজেন্ট করব, চেষ্টা করব 6টার মধ্যে করার জন্য। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো। নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে 3 জানুয়ারি, আর 7 জানুয়ারি রিপোর্ট দেবে দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এছাড়া 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন পুলিশ সংস্কার কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন সহ এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31শে ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। সংস্কার কমিশন গঠিত হলেও কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় সময় নেন তারা। 31st নাইট ও ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আতশবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার। 31st নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর, জানিয়েছেন উপদেষ্টা। এবার ভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বর্ষবিদায় ও বরণ। এই আয়োজন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনার কথা জানান কমিশনার। নগরীতে আতশবাজি ও পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, 300 ফিট, বনানী ও বারিধারা এসব এলাকায় বিশেষ চেকপোস্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে। ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজকে রাতে যেন আতশবাজি পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। নির্দেশনা মেনে নগরবাসীকে বর্ষবরণ ও বিদায় জানানোর আহ্বান জানায় প্রশাসন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। খসড়া অনুযায়ী সাইবার সিকিউরিটি অধ্যাদেশ পাশ হলে
সংবাদ মাধ্যম সহ সবার মত প্রকাশের স্বাধীনতায় ঝুঁকি থাকবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এভাবে খসড়া পাশ করা হলে সেটি বিব্রতকর হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 নিয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনের সহায়তা করেন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এরশাদুল করিম। অনলাইনে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি। খসড়ায় অংশীজনদের মতামত প্রতিফলিত হয়নি বলেও জানান তিনি। অবশ্যই সকলের সাথে অংশগ্রহণ প্রক্রিয়া হয়, এই অঙ্গীকারটি সরকার করেছিল, কেন সেটা থেকে সরে আসলো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আইন কমিশনকে কেন এর মধ্যে সম্পৃক্ত করা হলো না বা হবে না, সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে, আমরা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমলাতন্ত্রের আধিক্য দেখা গেছে এই খসড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর। এতে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে, অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে, কোনো সন্দেহ নেই। ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক ইস্যু আরও স্পষ্ট করার সুপারিশ করেছে টিআইবি। একইভাবে অসাম্প্রদায়িক, মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। ভারত সীমানা পরিস্থিতি নিয়েও সজাগ আছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে 102তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার 46 নারী সহ 695 জন নবীন সৈনিক বিজিবিতে যোগদান করেছেন। সাতকানিয়া থেকে লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। বছরের শুরুটা হয়েছিল মিয়ানমার সীমান্তে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা দিয়ে, যার রেশ ছিল বছরের শেষেও। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির আধিপত্য, অন্যদিকে ভারত সীমান্তে চাপা অস্বস্তি। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হলো বিজিবির নতুন রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নবীন সৈনিকরা। বর্ডার গার্ড বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমি নারী সদস্য হিসেবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সেরাদের ভিতর থেকে সেরা হওয়াটা সত্যি অনেক কষ্ট ছিল। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল। আর এখানকার আমাদের স্টাফজি স্যার, অন্যান্য যারা সংশ্লিষ্ট সদস্য ছিল, সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের। আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দুটো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এ সময় ভারত সীমান্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। ত্রিমাত্রিক বাহিনীর আরো আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলমান আছে বলে জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, সেসব সমস্যা মোকাবেলায় নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ। আর পুরনো মাদক আর অস্ত্র সহ নানা চোরাচালানের সঙ্গে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবীন এই রিক্রুট সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে 37 রানে হারিয়েছে খুলনা টাইগার্স। তাদের দেয়া 204 রানের টার্গেটে 166 রানে অল আউট হয় চট্টগ্রাম। ম্যাচ সেরা হয়েছেন মাহিদুল অঙ্কন। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 37 রানের ওপেনিং জুটি গড়ে খুলনা।